আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রস্তুতে সরকার, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই। নির্বাচনকে বানচাল করতেই পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনা হচ্ছে, অভিযোগ রিজভির। দুর্বৃত্তদের দমনে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, দলগুলোর মতামত পেলেই স্বাক্ষর। আলী রিয়াজ, আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞদের সাথে আলোচনা। 1 মাস বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ। জুলাই অভ্যুত্থানে চাংখারপুরে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে কলেজ শিক্ষিকার জবানবন্দি। শেখ হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন নাকচ। নতুন করে আরও 4টি পাট পণ্য আমদানিতে ভারতের স্থল বন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা। দুদেশের বাণিজ্যে এগিয়ে নিতে ঢাকার চিঠির সাড়া দেয়নি দিল্লি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, চলবে 18 অগস্ট পর্যন্ত। 19 অগস্ট দাখিল, সংগ্রহ ও জমা দানের সময় মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান ড. মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে আসিয়ানের সদস্য হতে ও রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 3 দিনের সফরে মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানী পুত্রজয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। দুদেশের সম্পর্ক জোরদারে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। এ সময় প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ 5টি বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য দুদেশের মধ্যে সমঝোতা সই হয়। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা এসব সমঝোতা স্বাক্ষর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. এ সময় আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফিরিয়ে আনা হবে। build an economy which will be sustainable, which will be a high growth economy. We are waiting for that. So today we are very happy. We have gone through a list of all the ideas and all the issues. অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে এক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানেও জোরালো ভূমিকা রাখতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান তিনি। We wanted to thank Malaysia for hosting us so much, our people. And we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. বাংলাদেশের পরিবেশ এখন অনেক স্থিতিশীল ও ব্যবসা বান্ধব উল্লেখ করে ব্যবসায়ীদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে দুর্বৃত্তদের দমনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে
করতে কয়েকটি দল ধর্মীয় লেবাসের আড়ালে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশের কারণেই আরাফাত রহমান কোকোর বিদেশের মাটিতে সুচিকিৎসার অভাবে অকালেই মৃত্যুবরণ করতে হয়েছে। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে শ্রদ্ধা জানান। 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন কলেজ শিক্ষক আঞ্জুয়ারা ইয়াসমিন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ দুপুর 12টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেফতার থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং 3 কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। গত বছরের 5 আগস্ট চাংখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। আঞ্জুয়ারা ইয়াসমিন কিছু ঘটনার ভিডিও করেছিলেন। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি সেসব ঘটনার বর্ণনা তুলে ধরেন। একই ট্রাইব্যুনাল 2013 সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 21 জন আসামি। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জুলাইয়ের আন্দোলনে সাভারে শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াই করতে জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার আবেদনে সাড়া দেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনাল 1-এ আবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজনীন নাহার। এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আবেদন নাকচ করে দেন। এ সময় আলোচিত এই মামলায় আসামি পক্ষের আইনজীবী হবার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছে বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। বর্তমানে রাষ্ট্রের খরচে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাটিতে এরই মাঝে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 5 সাক্ষী। আগামী রোববার মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না উনি জানিয়েছিলেন উনি যে আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। আমি জেড.আই খান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুট ইন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। এখনও জুলাই সনদে চূড়ান্ত প্রস্তাবনা তৈরি না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশনের আরও 1 মাসের মেয়াদ বাড়াল অন্তর্বর্তী সরকার। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। HN বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি আশা করেন রাজনৈতিক দলগুলো মতামত দিলে দ্রুত স্বাক্ষর হবে সনদ। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে তা জুলাই সনদে উল্লেখ থাকবে বলেও জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলেও জানান আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
অনুগ্রহ করে এই 5 মিনিট বিভিন্ন মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত ঐক্যের সন্নিবেশে চূড়ান্ত করা হয়েছে ঐতিহাসিক জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া। সোমবার যা পৌঁছাবে রাজনৈতিক দলগুলোর হাতে। ঐকমত্য কমিশনে দলগুলোর সাথে আলোচনার জন্য আসা বিষয়গুলোর মধ্যে প্রথম পর্বে ৬২টি আর দ্বিতীয় পর্বে ২০টি বিষয়ে ঐক্য হয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত পাওয়ার পরই ছাপা হবে মূল সনদ। আমরা তো 20টি বিষয়ের সিদ্ধান্তের জায়গায় আসলাম, এর মধ্যে 10টি বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট থাকলো। যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা একটা খসড়া দিতে পারবো। এটাকে আমরা পূর্ণাঙ্গ খসড়া বলছি। আশা করছি রাজনৈতিক দলগুলো খুব দ্রুত ওই বিষয়ে মন্তব্য করলে আমরা সনদের যে একটা চূড়ান্ত ভাষ্য সেটা তৈরি করবো। সেটাও রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত তো দেখাতে হবেই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিশেষ কোনোভাবে বাস্তবায়নের বা আইনি ভিত্তি দেওয়ার কিংবা বাধ্যবাধকতা তৈরি করার জন্য কমিশন চাপ দেবে না। কমিশন বিকল্পগুলো যারা বিশেষজ্ঞদের মতামত থেকেই বলবো, রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে বাস্তবায়ন করতে চান। পাশাপাশি সেটা হচ্ছে সরকারের একটা ভূমিকা তো অবশ্যই আছে। ফলে বিশেষজ্ঞদের মতামতগুলো পাওয়ার পরে আমরা সরকারের সাথে যোগাযোগ করব, অবহিত করব, জানাবো যে এই হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। সেক্ষেত্রে সরকারের অবস্থানটা সরকার আমাদের বলবেন যে তারা কিভাবে ভাবছেন। তবে সবকিছু ঠিক থাকলেও এতে স্বাক্ষর নিয়ে এখনো কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন কমিশনের সহসভাপতি। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় যে খসড়া, সে খসড়ার বড় পরিবর্তন, সংশোধন বা সংযোজন কথা বলবেন না। এখন সামনে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এইটাকে স্বাক্ষর করা সকল সনদের মধ্যে উল্লেখ থাকবে যে কোন কোন বিষয়ে কোন কোন দলের নোট অফ ডিসেন্ট আছে। এটা সুস্পষ্টভাবে ঐতিহাসিক একটা ডকুমেন্ট হিসেবে সেটা থাকা দরকার। ফলে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মুহূর্তকেই চ্যালেঞ্জ মনে হচ্ছে। জুলাই সনদ চূড়ান্ত করতে এ পর্যন্ত 30টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছে, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কর্তৃত্ববাদী শাসনের অবসান সহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলের গঠনতন্ত্রে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সদস্য না করার বিধান রাখতে হবে। রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজনের প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ শীর্ষক এই সভায় রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 22 দফা সুপারিশ উপস্থাপন করা হয়। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়, নারীরা তাদের ন্যায্য অধিকার চায়। জনগণে হলেও রাষ্ট্রের মালিক এবং একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। তাই নাগরিকের সচেতন হওয়া, সোচ্চার হওয়া, সংগঠিত হওয়া এবং প্রতিবাদী হওয়া, ওটাই কিন্তু গণতন্ত্রকে সুসংগত করবে। শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং প্রার্থী 5 জনের বেশি সমর্থক সঙ্গে আনতে পারবেন না। মনির হোসেন তপুর রিপোর্ট। বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। 3টি নতুন পদ বাড়িয়ে ডাকসুর মোট পদ 28টি। এছাড়া প্রতিটি হলে 13টি পদ থাকবে। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। দীর্ঘদিন পরে আবার একটা আমাদের ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি ছাত্রদের অধিকার আদায়ের জন্য। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার
ইচ্ছা পোষণ করছি। এই নির্বাচনে ৪৯,৭৭৫ জন শিক্ষার্থী ভোট দিবেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী জুলাই আন্দোলনে সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ১২৮ জন এবং ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের সংখ্যা ৪ শতাধিক। হলের কমিটির বিষয়ে এটা প্রশাসনের সাথে দ্বন্দ্ব চলতেছে। এটা আমার মনে হয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলো এটা মিট করে ফেলবে। এটা ডাকসুতে সেরকম কোনো প্রভাব বিস্তার করবে বলে আমাদের এখনো মনে হচ্ছে না। আমরা চাইতেছি সকল সংগঠনগুলো সমানভাবে তাদের প্রচার প্রচারণা করবে এবং তাদের পক্ষে ছাত্রছাত্রীরা থাকবে, তারা নির্ভয়ে ভোট দিবে। আর এবার সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে হলে কোনো নির্বাচন হচ্ছে না। মামলার আসামি অনেক শিক্ষার্থীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ থেকে থাকে, সেটা যদি তথ্য প্রমাণ থাকে যে সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। ডাকসু হোক, এটা সবাই চায়, আমরাও চাই। তাহলে এই ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে সুষ্ঠু যে গণতান্ত্রিক ধারা সেটা তৈরি হবে। নির্ভয়ে যাতে ভোটাররা ভোট দিতে পারেন এবং প্রভাব কমাতে 18টি হলের ভোট হবে বাহিরের 6টি কেন্দ্রে। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র নেতৃত্ব তৈরিতে ডাকসুর বিকল্প নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চলতি অর্থ বছরে 6,300 কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে 650 কোটি ডলার বেশি। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ভারত নতুন করে 4টি পাট পণ্যে স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞা দেয়ায় প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করা হবে বলে জানান উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাটপণ্য আমদানিতে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। শুধু মুম্বাইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 900 কোটি ডলারের পণ্য আমদানি করে আর রপ্তানি করে 157 কোটি ডলারের। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনা তো এখনো কন্টিনিউ। সো আমাদের তো সম্ভাবনা আমরা দেখি, আমরা যে আমাদের যে বাণিজ্যিক কার্যক্রমগুলো এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, তার বিনিময়ে আমরা আশা করি যে আমরা সম্ভবত কোনো একটা আসতে পারে। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। এদিন বাংলাদেশের চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে জানানো হয় 63.50 বিলিয়ন বা 6,350 কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চায় বাংলাদেশ, যা গত বছর ছিল 57.5 বিলিয়ন ডলার। 1.25 বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সেটা গত বছরের আয়ের উপরে 30% প্রবৃদ্ধি ধরা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস ও ব্যাংকিং সংকট দূর হলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টে জটিল ব্লক থাকলেও বাইপাস সার্জারির পর দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। 1 মাসের মধ্যেই তিনি দলের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী। গত 2 আগস্ট বাইপাস সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। সফল সার্জারির পর 5 আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হন জামায়াতের আমির। ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিক ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। এখানে আরো 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে অ্যাক্টিভ হতে পারবেন দেশের জন্য, জাতির জন্য। দেশের 70% ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির চাহিদা মেটাচ্ছে বগুড়ার ফাউন্ড্রি শিল্প। তবে কলকারখানাগুলোর প্রযুক্তিগত আধুনিকায়ন না হওয়ায় পিছিয়ে পড়ছে এই ঢালাই বিদ্যা। ভারত, নেপাল ও পাকিস্তানে কমে গেছে রপ্তানি বাজার। পণ্য ব্যবস্থা সহজ করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে বগুড়ার এই ফাউন্ড্রি বা হালকা প্রকৌশল শিল্প। কর্মসংস্থানের সুযোগ হবে শিক্ষিত বেকার যুবকের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন শরীফুল ইসলাম। তাপ, ঝলসে ওঠা লোহা আর নিরন্তর পরিশ্রম, এভাবেই প্রতিদিন চলছে বগুড়ার শত শত ফাউন্ড্রি শ্রমিকের সংগ্রামী জীবন। 60-এর দশকে জাহেদ মেটালের হাত ধরে বগুড়ায় শুরু হয় ফাউন্ড্রি শিল্পের যাত্রা। এরপর একে একে গড়ে ওঠে অসংখ্য ঢালাই কারখানা। বর্তমানে এই শিল্পে তৈরি হচ্ছে সেচ পাম্প, লাইনার, টিউবওয়েল সহ নানা ধরনের হালকা প্রকৌশল যন্ত্রাংশ, যা দেশের মোট চাহিদার অনেকটাই পূরণ করছে। তবে এ ব্যাপারে দক্ষ জ্ঞান নেই এখানকার শ্রমিকদের। বাইরে থেকে লোহা কিনে নিয়ে এসে এখানে গালানোর পরে আমরা বিভিন্ন মিশিংয়ের যারা কৃষক আছে তাদের ট্র্যাক্টরের বিভিন্ন মালপত্র এখানে তৈরি হয়। এটা প্যাটার্নের কাজ করেছি, প্যাটার্ন ডাইস করা হয় আপনার ওই ওয়েল মেল, তারপরে ময়দার মেল, জুট মেল, এসব জিনিসের মানে যে পার্টস তৈরি হয়। একসময় দেশের চাহিদার প্রায় 70% হালকা যন্ত্রাংশ উৎপাদন হতো বগুড়ায়। ছোট বড় প্রায় 400 ফাউন্ড্রি কারখানা এবং 1000-এরও বেশি লাইট ইঞ্জিনিয়ারিং ইউনিটে 50,000-এরও বেশি শ্রমিক কাজ করছেন। সরকারিভাবে এদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সহশর্তে ঋণ দিলে বগুড়ার এই ঢালাই শিল্প হবে দেশের অন্যতম রপ্তানিমুখী খাত। র মেটেরিয়ালসের কস্ট বেড়ে গেছে, গ্যাসের দাম 3 গুণ। আগে 11 টাকা ঘনমিটার ছিল, এখন 33 টাকা সামথিং ঘনমিটার। ইলেকট্রিসিটি বিল ছিল 8 টাকা সামথিং, এখন অলমোস্ট 10 টাকা ছোঁয়া। সরকার যদি আমাদের এই বিষয়ে কোনো স্টেপ না নেয়, আমি জানি না এই ব্যবসার ভবিষ্যৎ কি। ফাউন্ড্রি শিল্পটাকে বাঁচাতে গেলে কাঁচামালের যে ভ্যাট, এটা আমাদের মুকুব করতে হবে কাঁচামাল আমদানিতে। দ্বিতীয় কথা হলো আমাদের যে ব্যাংক সুদ, এই যে 15%, 16%, 17%, এটাকে আমাদের ওই সরকারি যে একটা সুযোগ আছে, সেই সুযোগটা যেন আমরা পাই। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রযুক্তিগত কারণে অনেকটা পিছিয়ে আছে ফাউন্ড্রি শিল্প। সরকারি প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সমন্বিত পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিকের এই কর্মকর্তা। বগুড়ায় 300 একরের একটা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক করার পক্ষে দিন আছে, যেটি আমরা আশা করছি এটি হয়ে গেলে বগুড়ায় প্রায় লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে এবং প্রায় 500 শিল্প কারখানা সেখানে স্থাপিত হবে। বর্তমানে বগুড়ায় ফাউন্ড্রি কারখানার সংখ্যা 4 শতাধিক। এর মধ্যে আধুনিকায়ন হয়েছে মাত্র 4টি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জয়পুরহাটে আলুর দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। দিন দিন আলুর দরপতনে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। গেল মৌসুমে জয়পুরহাট জেলার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হওয়ায় অনেক চাষি হিমাগারে জায়গা না পেয়ে বাধ্য হয়ে বাড়িতেই তা সংরক্ষণ করেন, কিন্তু মাত্রাতিরিক্ত তাপের কারণে ঘরে সংরক্ষণ করা আলুতে ইতিমধ্যে পচন ধরতে শুরু করেছে। অন্যদিকে জেলার 21টি হিমাগারে চাষি ও ব্যবসায়ীরা মিলে আলু সংরক্ষণ করেছেন প্রায় 2.5 লাখ মেট্রিক টন। এসব আলু হিমাগারে 12 থেকে 13 টাকা কেজিতে বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। তাই লোকসান ঠেকাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 14 থেকে 16 আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ ও ওমরা মেলা 2026। এই উপলক্ষে সকালে রাজধানীর হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। তারা জানায়, হজ যাত্রীদের সার্বিক কল্যাণ, প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা এবং বিভিন্ন হজ এজেন্সি ও হজে গমনেচ্ছুদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনাই এই মেলার মূল উদ্দেশ্য। মেলার মধ্য দিয়ে হজ যাত্রীরা বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য ও এর সুবিধা যাচাই বাছাই ও পর্যালোচনা করতে পারবেন। এছাড়া গেল বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থান অর্জন করেছে জানিয়ে এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান হাব নেতারা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি স্টোরে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে অস্টিন ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্সে জানিয়েছে তারা 4 জনকে সহায়তা দিয়েছে। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অস্টিন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন এই ঘটনার তদন্ত চলছে। এবারে খেলার খবর। দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। রাতে বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেন ফেডারেশন কর্তারা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকার পৌঁছায় ফুটবলাররা। বাছাই পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জেতায় থাইল্যান্ডে মূল আসরে খেলবে আফ্রিদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়ান কাপের টিকিট কাটার পর বয়স ভিত্তিক দলও জায়গা করে নিয়েছে এই আসরে। তাই প্রত্যাশাটাও আরও বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরও উন্নতি দরকার বলে জানান দলটির গোলরক্ষক। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে এশিয়ার আরও 11টি দল। বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের ভবিষ্যৎ গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছেন নৌবাহিনীর প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ 2025 শীর্ষক এই আয়োজনে প্রথম পর্বে দেশের 64টি জেলার 15টি ভেন্যু থেকে প্রাথমিকভাবে 630 জন সাঁতারু বাছাই করা হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত সাঁতারুদের 6টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে 110 জন সাঁতারু নিয়ে দ্বিতীয় পর্বের বাছাই অনুশীলন গত 15 জুলাই থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে, যা 5 নভেম্বর পর্যন্ত চলবে। নৌবাহিনী প্রধান দেশের 64টি জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত 630 জন প্রতিভাবান সাঁতারুর বাছাই পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সাঁতারুদের প্রশিক্ষণের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আতিকুর রহমান। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই।
নির্বাচনকে বানচাল করতেই পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে অভিযোগ রিজভির। দুর্বৃত্তদের দমনে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, দলগুলোর মতামত পেলেই স্বাক্ষর আলী রিয়াজ। আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞদের সাথে আলোচনা, 1 মাস বাড়ল ঐক্যমত্য কমিশনের মেয়াদ। জুলাই অভ্যুত্থানে চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে কলেজ শিক্ষিকার জবানবন্দি। শেখ হাসিনার আইনজীবী হতে জেড.আই খান পান্নার আবেদন নাকচ। নতুন করে আরও 4টি পাট পণ্য আমদানিতে ভারতের স্থল বন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা। দুদেশের বাণিজ্য এগিয়ে নিতে ঢাকার চিঠির সাড়া দেয়নি দিল্লি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, চলবে 18 আগস্ট পর্যন্ত। 19 আগস্ট দাখিল, সংগ্রহ ও জমাদানের সময় মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।